নমস্কার বন্ধুরা, রহস্যধারা 14 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সত্যি ঘটনা, যেটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদেরই এক শ্রোতা বন্ধু কৌশিক। এই ঘটনাটা ঘটেছিল ওর বন্ধুর বাবার সাথে। তাহলে চলুন আজ কৌশিকের ঘটনাটি শুনে নেওয়া যাক। আমার বন্ধুর বাবা অরিন্দম কাকু চাকরি করতেন চা বাগানে। তিনি ছিলেন চা বাগানের ম্যানেজার। তা থাকার জন্য কোম্পানির তরফ থেকে একটা বাংলো দেওয়া হয়েছিল। বাংলোটি ছিল বিশাল বড়, ইংরেজ আমলের তৈরি। বাংলোর বাইরের পরিবেশটাও খুব সুন্দর ছিল, কিন্তু রাত্রিবেলায় বাইরে থেকে বাংলোটা দেখলে কেমন জানি গা ছমছম করত। অরিন্দম কাকুকে সবসময় সাহায্য করার জন্য কোম্পানির তরফ থেকে একজন মাঝবয়সী কাজের লোক দেওয়া হয়েছিল। তার নাম ছিল বিশুদা। বিশুদা অরিন্দম কাকুর পাশের রুমটাতেই থাকতেন। প্রথম বেশ কিছুদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর থেকেই অরিন্দম কাকুর সাথে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। আর আমি সেই ঘটনাগুলোকেই কাকুর মতো করে আপনাদেরকে শোনাচ্ছি। সময়টা তখন গরমকাল। সেদিন যখন আমি অফিস থেকে ফিরলাম তখন প্রায় সন্ধে 6টা বাজে। বাড়িতে এসে আমি জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম হাত মুখ ধুতে। এরপর হাতে মুখে জল দিয়ে আমি আয়নার দিকে তাকাতেই মনে হলো যেন একটা আলোর রেখা আমার পিছন থেকে সরে গেল। সঙ্গে সঙ্গে আমি পিছনে ঘুরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো ওটা আমার দেখার ভুল। যেহেতু এটা ছিল আমার দেখা প্রথম একটা অস্বাভাবিক ঘটনা, তাই আমার ভিতরে কেমন জানি একটা শিহরণ অনুভব করলাম। এর একটু পরেই বিশুদা বাজার থেকে আসলো এবং আমরা রাতের খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুয়ে পড়লাম। কিন্তু কেন জানি না শুয়ে শুয়ে বারবার করে সন্ধেবেলায় যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মনে পড়তে লাগলো। ঠিক এমন সময় হঠাৎ করে কারেন্টটা চলে গেল। কারেন্ট যাওয়ার ফলে বাইরে থেকে চাঁদের আলো জানলা দিয়ে ঘরের ভিতরে এসে একটা অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি করলো। আর আমিও জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। এর মধ্যে বলে রাখা ভালো, আমার একটা বাজে অভ্যাস আছে, আর সেটা হলো শীত বা গ্রীষ্ম যাই হোক না কেন, ঘুমনের সময় হাঁটু পর্যন্ত চাদর না নিলে আমার কিছুতেই ঘুম আসে না। কিন্তু আজ আমি হঠাৎ করেই ঘুমের মধ্যে টের পেলাম যে আমার পায়ের উপরে চাদরটা হালকা সরে গেছে। আমি আবার চাদরটা হাঁটু পর্যন্ত টেনে চোখ বুজলাম। এর কিছুক্ষণ পর মনে হলো আমার চাদরটা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য প্রথমে আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, কিন্তু এবার হঠাৎ করেই মনে হলো যেন চাদরটা দ্রুত সরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ধরফর করে উঠে বসলাম, আর জানলার দিকে যেই আমার চোখ গেল দেখলাম একটা ছায়া মূর্তি যেন জানলার পাশে সরে গেল। আমি দেখলাম চাদরের একটা অংশ জানলার মধ্যে ঢুকে আছে। আমি যেই হ্যাচকা টান মেরে ওটা নিলাম, সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটা হাড় হিম করা হাসির শব্দ ভেসে এলো। আর সেই হাসির শব্দে আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না এই মুহূর্তে আমার কি করা উচিত। প্রায় অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পর আমি একটু নড়ে চড়ে বসলাম, আর ঠিক তখনই আমি দেখলাম দুটো জ্বলন্ত চোখ যেন শূন্যে ভেসে আছে, আর আমার দিকেই কটমট করে তাকিয়ে আছে। এই দৃশ্য আমি আর সহ্য করতে না পেরে আমার গলা থেকে একটা ভয়ানক আর্তচিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে বিশুদা ছুটে এলো। উনি এসে বললেন, কি হয়েছে দাদাবাবু? আপনি আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? ভয়ে আমার গলা থেকে কোনো কথাই বেরোচ্ছিল না। কোনো রকমে আমি বিশুদাকে বললাম, বিশুদা, আমাকে একটু জল দাও না। এরপর জল খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই কারেন্টটাও চলে এলো। বিশুদাও পাশের ঘরে শুতে চলে গেল, কিন্তু বাকি রাতটা আমি আর ঘুমাতে পারলাম না। আমি জানলাটা বন্ধ করে দিলাম, তারপর ঘরের সমস্ত লাইট জ্বালিয়ে চুপচাপ শুয়ে রইলাম। পরের দিন সকালবেলায় বিশুদাকে আমি এর আসল কারণটা কিছুতেই বলে উঠতে পারলাম না, এবং আমি অফিসের কাউকেও
এই ব্যাপারে কিছুই বলতে পারলাম না। সেদিন অফিস থেকে বাড়ি ফিরে যতটা সম্ভব বিশুদার সাথেই থাকার চেষ্টা করলাম। রাত তখন প্রায় 10টা হবে। খাওয়া দাওয়া সেরে বিশুদা ও আমি যে যার ঘরে শুতে চলে গেলাম। আজ আমি আর জানলা খোলা রাখলাম না, উপরন্তু সারা ঘরেই আলো জ্বালিয়ে রাখলাম এবং এমার্জেন্সির জন্য আগে থেকেই বিশুদাকে দিয়ে আমি 2টো লণ্ঠনের ব্যবস্থা করিয়ে রেখেছিলাম। সেই রাত্রে বিশেষ তেমন কিছুই আর হয়নি। পরের দিন বিকেলে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে গেলাম হাত মুখ ধুতে, কিন্তু কি আশ্চর্য, বেসিনের কল দিয়ে তো জলই আসছে না। ভাবলাম হয়তো কলের জল নেই। তাই বিশুদার উদ্দেশ্যে যেই আমি বেসিন থেকে একটু দূরে সরে এলাম, সঙ্গে সঙ্গে দেখি বেসিনের কল দিয়ে ফুল স্পিডে জল পড়তে লাগলো। আমি আবার বেসিনের কাছে এসে যেই কলেতে হাত দিলাম, সঙ্গে সঙ্গে আবার জল পড়া বন্ধ হয়ে গেল। এই দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম ও দ্রুত নিজের রুমে চলে গেলাম। ভয়ে আমার গলা প্রায় শুকিয়ে এলো। এরপর দেখলাম বিশুদা বাইরে থেকে বাজার করে এলো। আমি ওর সাথে একটু কথা বলে নিজেকে একটু হালকা করলাম। রাত প্রায় 11টার দিকে বিশুদা ঘুমাতে গেল, আর এবার আমারও হালকা তন্দ্রার মতো আসছিল, তাই আমিও শুতে চলে গেলাম। মাঝরাতে একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের মধ্যে কেউ যেন নুপুর পায়ে হাঁটছে। আমি অনেকক্ষণ জেগে শব্দটিকে আবার শোনার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো শব্দই শুনতে পেলাম না। আর এবার যখন আমি সত্যি শুতে চলে গেলাম, তখন আবার আমি স্পষ্ট শুনলাম আমার ঘরের মধ্যে থেকে একটা নুপুরের শব্দ জানলা পর্যন্ত গিয়েই থেমে গেল। যাই হোক, সেই দিন সারা রাতে আর কিছুই ঘটেনি। এরপর আবার 7-8 দিন প্রায় নির্বিঘ্নেই কেটে গেল। তেমন কিছুই আর হয়নি, শুধু মাঝে মাঝে গভীর রাত্রে একটা কান্নার শব্দ দূর থেকে ভেসে আসতো। এরপর একদিন অফিসে আমি আমার এক ঘনিষ্ঠ কলিগ অসিতকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলবে? আমি যেই বাংলোতে থাকি সেখানে কি কখনো কোনো অঘটন ঘটেছিল? আমার কথা শুনে ওর মুখটা কেমন জানি একটু থমথমে হয়ে গেল। ও আমাকে বলল, কেন অরিন্দম, কি হয়েছে? তখন আমি ওকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোকে খুলে বললাম। সব শুনে অসিত বলল, দেখো অরিন্দম, আমি আজ তোমাকে যে কথাটা বলবো সেটা প্লিজ তুমি আর কাউকে বলো না, না হলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। আমি ওকে আশ্বস্ত করে বললাম, অসিত, তুমি নিশ্চিন্ত হয়ে আমাকে সব বলো, আমি কাউকে কিচ্ছু বলবো না। এরপর অসিত আমাকে বলল, অনেক বছর আগে ওই বাংলোতে একটা বড় ফ্যামিলি থাকতো। স্বামী, স্ত্রী ও তাদের এক ছেলে ও এক মেয়ে। স্বামীর রোজগার মোটামুটি ভালোই ছিল, কিন্তু তার সাথে সাথে তার একটা বাজে গুণও ছিল, আর সেটা হলো জুয়া খেলা। জুয়া খেলায় সে প্রায় সব টাকাই নষ্ট করে ফেলতো এবং ধীরে ধীরে করে আশেপাশের লোকেদের থেকে সে টাকা ধার নেওয়া শুরু করলো। এরপরই তাদের সংসারে অভাব অনটন শুরু হয়ে যায় এবং শেষমেশ এমন অবস্থা হলো যে ছেলেমেয়ের স্কুলের মাইনে দেওয়ার ক্ষমতাও তার আর থাকলো না। সংসারে সারাদিন তাদের অশান্তি লেগেই থাকতো। এরপরই এক অমাবস্যা রাতে সবাই মিলে সুইসাইড করলো। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে অসিত থামল আর প্রতিক্রিয়া দেখার জন্য আমার দিকে তাকালো। ততক্ষণে ভয়ে আমার সারা মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। সেই দিন বাড়ি ফেরার পথেই রাস্তাতেই আমি মনে মনে ঠিক করে নিলাম যে আর নয়, হয় কোম্পানি আমার থাকার জায়গা পরিবর্তন করে দেবে, নতুবা আমি এই চাকরি আর করব না। বাংলোতে ফিরেই দেখি বিশুদা আগে থেকেই বাজার করে রান্না বসিয়ে দিয়েছে। আমি বিশুদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বিশুদা, একটা কথা বলতে পারো, অমাবস্যাটা কবে? উনি আমার দিকে তাকিয়ে বলল, না দাদাবাবু, আমার ঠিক খেয়াল নেই, পরে জেনে আপনাকে বলবো। এরপর রাত্রের খাওয়া সেরে আমরা যে যার ঘরে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে কারেন্টটা চলে যাওয়ায় আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে লণ্ঠনটা জ্বালিয়ে আবার শুয়ে পড়লাম। সবেমাত্র চোখে তখন ঘুম ঘুম ভাব এসেছে। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে যেন কেউ দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। আমি একটু নড়ে চড়ে উঠলাম। এমন সময় আমার চোখ গেল ফ্যানের দিকে। দেখি ফ্যানের পাখাগুলো কেমন যেন জোরে জোরে কাঁপছে। হঠাৎ দরজার পাশ থেকে একটা নুপুরের স্পষ্ট শব্দ শোনা গেল।
মনে হলো যেন নুপুর পায়ে কেউ যেন দৌড়ে চলে গেল। সাথে সাথে পাশের ঘর থেকে বিশুদার চিৎকার শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে আমি লণ্ঠনটা নিয়ে পাশের ঘরে যাই এবং গিয়ে দেখি বিশুদা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর ওর কানের নিচ দিয়ে রক্ত পড়ছে। আমি ওকে কোনো মতে আমার রুমে নিয়ে এসে ওর ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিই, আর তারপরই দুজনে সেই বাংলো থেকে বেরিয়ে আসি। আমরা বেরিয়ে আসার পরপরই বাংলোর ভিতরে যেন ঝড় বয়ে গেল। বিভিন্ন রকমের শব্দ সেখান থেকে আসতে লাগলো, কখনো কান্না, কখনো নুপুর, কখনো জিনিসপত্র ভাঙচুরের শব্দ। আমি আর এক মুহূর্ত নষ্ট না করে ধীরে ধীরে আমরা বাজারের কাছে এলাম। সেখানে এসে একটা চায়ের দোকানে বসে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলাম। এর অনেকক্ষণ পর আস্তে আস্তে করে পূর্ব আকাশ ফর্সা হতে লাগলো এবং দু একজন মানুষকেও দেখতে পেলাম। তখন কিছু লোকাল মানুষদের সাহায্যে বিশুদাকে পাশের হসপিটালে গাড়ি করে পাঠানো হলো। আর যেতে যেতে বিশুদা আমাকে বলল, দাদাবাবু, কাল অমাবস্যা ছিল। তো বন্ধুরা, কৌশিকের বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি এখানেই শেষ হলো। ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো ঘটনা থাকে তাহলে সেটি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন। আবার দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।